অদ্ভুত সুন্দর একটা দেশ কিন্তু ছারখার হয়ে যাচ্ছে কিন্তু এই জাতিগত দাঙ্গা হাঙ্গামায় এবং তার প্রভাব এসে পড়ছে বাংলাদেশেও। এখন 50,000-এর উপরে রোহিঙ্গা নাকি আসার অপেক্ষায় আছে। মিয়ানমারের মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপছে টেকনাফ, বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় শত শত রোহিঙ্গা, সতর্ক পাহারায় বিজিবি, একটি হেডলাইনও হয়েছে। এটাই নিয়ে একটু আলোচনা করে যেতে চাই, কারণ এরই মধ্যে রোহিঙ্গা ইস্যু কিন্তু সমাধান হয়নি। রোহিঙ্গা ইস্যুর আগে একটু ছোট্ট করে বলে নেই যে আমাদের তো অধিকারের কথা যখন বলি, অধিকারের দুটো ভাগ আছে, একটা হলো মৌলিক অধিকার আর একটা হচ্ছে গণতান্ত্রিক অধিকার। মৌলিক অধিকার হিসেবে আমরা অন্ন বস্ত্র বাসস্থানের কথা বলি, শিক্ষা চিকিৎসার কথা বলি, কাজের কথা বলি। আর গণতান্ত্রিক অধিকার মত প্রকাশের স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা, সংগঠিত হওয়ার স্বাধীনতা, এগুলো। এখন আমাদের কিন্তু এই যে যদি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই তাহলে এই অধিকারের একটা স্বীকৃতি দিতে হবে, এটার এক। 2 নম্বর হচ্ছে যে আমাদের বৈষম্য তো বিচারেও আছে। আপনি চাইলেই কি হাইকোর্টে যেতে পারবেন? যার টাকা নেই সে কি হাইকোর্টে যেতে পারে? আচ্ছা, চাইলেই কি আপনি থানায় যেতে পারবেন? একজন দুর্নীতিবাজ থানায় গেলে স্যালুট পায়, আর দরিদ্র মানুষ থানার বারান্দায় ঢুকতেই পারে না। অথবা যে মানুষরা আমার প্রবাসী রেমিটেন্স নিয়ে আসে সেই মানুষ বিমানবন্দরে কতটুকু গুরুত্ব পায়, আর যারা টাকা পাচার করে, এবং সর্বশেষ বেনজিরকেও যেভাবে আমরা দেখলাম বিমানবন্দর থেকে ইয়ে করতে। একটা ছোট্ট উদাহরণ দিই, আমি নেপালে একটা শ্রমিক কনফারেন্সে গিয়েছিলাম। আমাকে বিমানবন্দরে আটকে রাখা হলো কিসের জন্য? আমার ডিজিএফআই ক্লিয়ারেন্স লাগবে, এনএসআই ক্লিয়ারেন্স লাগবে। তা আমার ডিজিএফআই এনএসআই ক্লিয়ারেন্স এদিকে ফ্লাইটের সময় পার হয়েছে যাচ্ছে, আমি প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা বসে থাকার পরেই ক্লিয়ারেন্স আসলো। তাহলে বেনজির কীভাবে পার হয়ে গেল বিমানবন্দর দিয়ে? তাহলে বুঝতে হবে যে সেখানেও এই যে আমাদের প্রশাসনের কাছেও কিন্তু নানা ধরনের বৈষম্য আছে। সেগুলো দূর করার যে একটা সামাজিক মনন তৈরি হয়েছে, যে নাগরিক অধিকারটা কী হবে, নাগরিক অধিকারের সুরক্ষাটা কী হবে, সেটা আমাদের বারবার আলোচনায় আসতে হবে। এবং নাগরিক অধিকার না থাকলে নাগরিক বৈষম্য হবে, আর নাগরিক বৈষম্য থেকে একটা ক্ষোভ তৈরি হবে, এবং ক্ষোভের আগুনে কিভাবে একটা স্বৈরাচারী ব্যবস্থাও পুড়ে যায়, পালিয়ে যেতে বাধ্য হতে হয়, সেটা যেন আমাদের ভবিষ্যতে সবার একটা শিক্ষা হিসেবে থাকে। এখন মায়ানমারের প্রশ্নটা দেখুন, মায়ানমারের সামরিক জান্তাও দীর্ঘদিন ধরে জনগণের উপর যে নিপীড়ন চালায়, তাদের দেশের যে জাতিগত নিপীড়ন চালায়, তাদের দেশে এক সম্প্রদায়ের সঙ্গে আর এক সম্প্রদায়ের যে সংঘর্ষ লাগিয়ে দেয়, এবং সামরিক শাসন যে পৃথিবীর যে কোনো দেশের একটা গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলোকে প্যারালাইজ করে দেয়, তার একটা বড় দৃষ্টান্ত মায়ানমার। মায়ানমার দেশটা আমাদের চেয়ে বড়, কত প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ, লোক সংখ্যা আমাদের চেয়ে কম, এত অদ্ভুত সুন্দর একটা দেশ কিন্তু ছারখার হয়ে যাচ্ছে কিন্তু এই জাতিগত দাঙ্গা হাঙ্গামায়, এবং তার প্রভাব এসে পড়ছে বাংলাদেশেও। এখন 50,000-এর উপরে রোহিঙ্গা নাকি আসার অপেক্ষায় আছে। এর আগে তো আমরা 12 লক্ষ রোহিঙ্গা নিয়ে আছি। এই জায়গায় আমরা মনে করি বাংলাদেশের পক্ষ থেকে বারবার এইটা তুলে ধরতে হবে যে আমরা মানুষের উচ্ছেদ হওয়ার বেদনা বুঝি, কিন্তু তার মানে এই নয় যে আমরা কেউ উচ্ছেদ হয়ে বাংলাদেশের মাটিতে এসে তাকে ঠাঁই নিতে হবে। ফলে এই ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমরা বলবো বারবার যেন দেশের অভ্যন্তর থেকে চাপ তৈরি হয়, বাইরের জন্য একটা এই আগের সরকারের মতো যেন না থাকে যে একটা মানবতাবাদী কাজ করে একটা পুরস্কার পাবার লোভে কখনো কখনো এরকম কাজ করেছেন, এরকম গুজবও ছিল। কিন্তু আমরা যেন মনে করি না, এটা একটা মানবিক বিপর্যয়। গাজার মানুষের বেদনায় আমরা বেদনাহত হই, তাহলে আমাদের এখানে মায়ানমারের থেকে আসা রোহিঙ্গাদের জন্য আমাদের বেদনা হবে না? হবে। ঠিক তেমনি আমাদের এখানেও ধর্মীয় সংখ্যালঘু হিসেবে কারো উপর যদি নিপীড়ন হয়, সেখানে কি আমি বেদনা অনুভব করব না? ফলে আমার এই মানবিক বোধটা যেন কখনো হারিয়ে না যায়, সে মানবিক বোধটা থাকবে। আবার সাথে সাথে এই নিপীড়নের বিরুদ্ধে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ক্যাম্পেনিংটাও আমাদের। আর এই মায়ানমার ইস্যুটাতে আমাদের ভয়েসটা খুবই পরিষ্কার থাকা দরকার। যেমন করে আমরা মনে করি যে ভারত প্রসঙ্গেও আমাদের দৃষ্টিভঙ্গিটা পরিষ্কার থাকা উচিত। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু এত বড় বন্ধু হওয়াটা তো সহজ নয়। প্রতিবেশী হওয়াটা সহজ, প্রতিবেশী ভৌগোলিক কারণেই সে প্রতিবেশী, কিন্তু বন্ধু হতে গেলে অনেক পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় ভারত কতটুকু পাশ করে। আমরা কি শুধু দেয়ার বন্ধু, আমরা কি পাওয়ার বন্ধুত্ব আমাদের থাকবে না? ফলে সেইগুলোও যেন আমরা আলোচনায় আনতে পারি, সেটা ভারতের সঙ্গে, সেটা মায়ানমারের সঙ্গে, সমস্ত ক্ষেত্রেই আমরা কারো শত্রু নেই এই কথা যেমন বলবো, ঠিক তেমনি আমাদের ঘাড়ের উপর কেউ একটা বোঝা চাপিয়ে দেবে সেটাও নির্বিবাদে মেনে নেব, এটাও যেন না হয়।